নমস্কার। এই মুহূর্তে বেশ কয়েকটি দেশ যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রায় অনেকগুলি দেশ এই যুদ্ধে এতটাই তারা লিপ্ত হয়ে গেছে, নিজেদের বড় একটা হদিশ পাওয়ার জন্য বা লাভ পাওয়ার জন্য, তেল পাওয়ার জন্য বিভিন্ন রকমভাবে তারা তাদের দেশকে আরও উন্নত করতে চায়। সেই সময় ভারত একমাত্র একটু অন্যরকমভাবে তারা কোনো পক্ষকেই এখন না সায় দিয়ে সঙ্গে একমাত্র তার দেশের মানুষজন প্রত্যেকেতে ভালো থাকে, সেই জন্য নিরপেক্ষভাবে এখন রয়েছে। এবং এই যে এত যুদ্ধ চলছে, যুদ্ধের সাথে সাথে ভারতের প্রতিটা মানুষ প্রায় 144-50 কোটির মধ্যে যে মানুষ আছে, তারা প্রত্যেকে সুস্থ আছে, ভালো থাকার জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থা বা দেশের জন্য যে এখন সুস্থ থাকলে তবে কিন্তু প্রতিটা মানুষ সুন্দরভাবে আজকে ইংল্যান্ড এবং ভারতের সাথে যে খেলাটা হলো সেটা কিন্তু সবাই আনন্দ উপভোগ করলো, সবাই দেখছে। প্রতিটা মানুষ টিভিতে বা মোবাইলে বিভিন্ন জায়গা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে প্রত্যেকে আনন্দ উপভোগ করছে। যদি এই যুদ্ধের সাথে এখন ভারত যুক্ত হয়ে যেত তাহলে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হতো। তা এখান থেকে বলা যায় যে এখনও পর্যন্ত ভারত তেমনভাবে যুদ্ধের সাথে সরাসরি কোনো প্রভাব পড়েনি বা এখনও পর্যন্ত সেইভাবে ভারত এগিয়ে যায়নি। কিন্তু অন্যান্য দেশ যেভাবে ভয়ঙ্করভাবে আক্রমণ করছে, আক্রমণের দিক তেজ বাড়াচ্ছে, যুদ্ধের ঝাঁঝালো একটা দিক তৈরি হয়ে গেছে, সেখান থেকে কিন্তু বলা যায় যে আনন্দ থাকলে মনটাকে যদি ফ্রি রাখা যায়, তার জন্য ভারতবর্ষের মতো দেশ এরকম দরকার। নয়তো কী হয়, প্রতিদিন মানুষ বিভৎসভাবে ভেঙে পড়ার কারণে তাদের অর্থনৈতিক পারিবারিক জীবনযাপন সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। সেই জন্য ভারতবর্ষের মানুষ যে আজকে খুব ঠান্ডা মাথায় যাচ্ছে খেলা দেখতে, শান্তভাবে যাচ্ছে। তারা কলকাতায় খেলা হয়েছে, মুম্বাইতে খেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, তা সেই খেলা দেখে স্টেডিয়ামে বসে আনন্দ করছে। কিন্তু অন্যান্য দেশ তখন কি করছে, যুদ্ধ, এক দেশের মানুষ অন্য দেশের মানুষকে মারছে বা অস্ত্রশস্ত্র শেষ করছে। এক মিনিটে বা এক ঘন্টার মধ্যে কয়েক হাজার মানে কোটি টাকার কিন্তু সম্পত্তি তাদের নষ্ট করছে। এর ফলে কিন্তু যে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, যে তেলের জন্য আজকে হয়তো এক দেশ থেকে আরেক দেশের ওপর আক্রমণ হচ্ছে এবং অনেক জাহাজ, অনেক হয়তো এয়ার সব নষ্ট হচ্ছে, পলিউশন হচ্ছে, নেচারের ওপর প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেসব দিকে কেউ কিছু দেখছে না বা ভাবছে না। শুধু তেল আমদানি করব, তেলের সম্পত্তি নিয়ে নেব বা তেল নিয়ে আমরা ব্যবসা করব আর অস্ত্রশস্ত্র বিক্রি করব, এইসব নিয়েই পড়ে আছে। তা সেক্ষেত্রে একটা ভয়ানক দিক হয়তো আসতে পারে আগামী হয়তো যদি 20 থেকে 30 দিন বা 40 দিন পরে। কারণ ভারতের হাতে এক্ষুনি হয়তো 50-60 দিন কি 80 দিনের মতো হয়তো তেল আছে। এখানে জাপান কিন্তু 250 দিন মতো তেল রাখা আছে, যদি বাইরে থেকে আমদানি না করে, মানে মজুত করা আছে। পাকিস্তানের মতো দেশ 3 দিনের জন্য তেল মজুত করা আছে, অথচ ইরানের পাশেই পাকিস্তান রয়েছে, সেখানে এরকম ভয়াবহ অবস্থা। যদি তেলের দাম বেড়ে যায় আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, আমাদের যত কিছু জিনিস আমরা ব্যবহার করে থাকি, গ্যাস থেকে শুরু করে ইলেকট্রিক হোক, জামা কাপড় হোক, খাদ্যদ্রব্যের দিকে বিশেষ করে যদি একবার বেড়ে যায় তাহলে কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি হতে পারে। সেই ক্ষেত্রে বলা যায় ভারতের এক্ষুনি হয়তো প্রভাবটা তেমনভাবে পড়বে না, কারণ প্রায় ভারতের কাছে 3 থেকে 4 বছরের মতো খাবার মজুদ আছে। ভারত যেহেতু চাষবাসের সাথে যুক্ত আছে, সেই জন্য অনেকটা খাবার আমরা তৈরি করতে পারি। সেই জন্য আমাদের খাদ্যের ওপরে হয়তো এক্ষুনি প্রভাবটা হয়তো পড়বে না, কিন্তু পরিবহনের মাধ্যমে যে সকল জিনিসগুলো আসে তার প্রভাব কিন্তু পড়বেই। সেক্ষেত্রে বলা যায় ভারত এক্ষুনি খুব শান্ত আছে, ভালোভাবে এখনও পর্যন্ত আছে। কখন যে কোনভাবে কীভাবে পরিবর্তন হয়ে যায় কেউ কখনো বলতে পারে না। সেই জন্য
ভারতের মানুষ এখনও শান্তির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে খেলা দেখছে, আনন্দ উপভোগ করছে। এরকম আনন্দ পেয়ে যদি মানুষ ভালো থাকে, তাহলে কিন্তু প্রতিটা মানুষ ভালো থাকলে এরকমভাবে শান্তিতে নিশ্চিন্তে তারা কিন্তু সব কিছু ভুলে থাকতে পারছে। যে এত যুদ্ধ হচ্ছে, এত মারামারি, এত দাঙ্গা, এত ভাঙাভাঙি, ধ্বংসলীলা দেখছে প্রতিদিন, মোবাইল টিভিতে যে ধ্বংসলীলা দেখছি আমরা প্রতিদিন, তার থেকে কিন্তু এই আনন্দটা কিন্তু একটা অন্যরকম। ভারতের মানুষ যাগযজ্ঞের মধ্যে, পূজার মধ্যে দিয়ে রয়েছে প্রতিটা সময়। কখন হয়তো পূর্ণিমা হচ্ছে, কখন হয়তো গঙ্গা পুজো হচ্ছে, এইসবের মাধ্যমে আছে। হয়তো বিভিন্ন জায়গায় মানুষ বিবাহের সাথে যুক্ত আছে, সেখানে পুজো আর্চা থেকে শুরু করে মানুষ একটা ব্যবসা বাণিজ্যের দিকে সবসময় ব্যস্ত আছে। যদি এই ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, পুজো আর্চা বন্ধ হয়ে যায়, তাহলে এই যে এখন কত রকমের পোশাক বিক্রি হচ্ছে একটা পূজাকে অবলম্বন করে, বা কত ফল বিক্রি হচ্ছে, কত মিষ্টি বিক্রি হচ্ছে, অনেক মানুষ হয়তো এই আবহে অনেক কিছু হয়তো তৈরি করছে, অনেক কিছু কিনছে, কেউ হয়তো সোনা কিনছে, কেউ হয়তো রূপো কিনছে, এরকম চলছে। মানুষ কিন্তু আনন্দে আছে, ভালো আছে। ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের বাড়িতেই হয়তো 2-10 জন বা 4 জন, 5 জন, 3 জন করে সদস্য আছে। যদি যুদ্ধ ভারত যদি লিপ্ত হয়ে যায়, তাহলে এই সকল ব্যবসার উপর প্রভাব তো পড়বেই। অন্যান্য দেশ কিন্তু ব্যবসা বাণিজ্য করতে আসবে না। এবং এখানে একটা কারণের জন্য হয়তো এই মুহূর্তে যুদ্ধ হয়তো হবে না এই মুহূর্তে, কারণ যেখানে 150 কোটির মধ্যে লোক রয়েছে, 144 থেকে 150 কোটির মধ্যে লোক রয়েছে, সেখানে কিন্তু মানুষের কাছে ব্যবসা করলেও কিন্তু অনেক টাকা ইনকাম হবে। যদি যুদ্ধ করে তাহলে কিন্তু এরকম বড় একটা মার্কেট পাবে না ভারত। সেই কারণের জন্য ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। কিন্তু মানুষ ভালো থাকুক, এটাই হচ্ছে ভালো। আর যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। যেভাবে যুদ্ধ চলছে, ভেবেছিল প্রায় হয়তো 4-6 দিন কি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু ইরান যেভাবে ছোট ছোট ড্রোনের মাধ্যমে আমেরিকার বড় বড় অস্ত্র, প্রায় 10 কোটি, 15 কোটি, 40 কোটির মতো অস্ত্রকে শেষ করে দিচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে তারা ক্ষতিগ্রস্ত করছে তাদের 10 লাখ টাকা দিয়ে তৈরি ড্রোনের মাধ্যমে। তো এরকম ছোট ছোট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অনেক কিছু স্ট্র্যাটেজি পাল্টে যাচ্ছে, মানুষ দেখছে, বুঝতে পারছে। বোঝার জন্য এরকম ছোট ছোট কী অস্ত্র তৈরি করে রাখছে অনেক দেশ। আস্তে আস্তে যে বড় বড় অস্ত্র দাম দিয়ে হয়তো তৈরি করেছো, কিন্তু তাকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু ছোট ছোট অস্ত্র কিন্তু অনেক রকমভাবে খুব কাজে আসে, বা বড় অস্ত্রকে কিন্তু কী বল ক্ষতিগ্রস্ত করা সম্ভব, ক্ষতি করা যায়। মানুষকে এই জন্য কী করতে হবে, পৃথিবীকে যদি শান্ত রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু একমাত্র ভালো হতে পারে। যে আগামী দিন যেভাবে সময় আসছে বা যাবে, তাতে কিন্তু ভারত যাতে যুক্ত না হয়, কোনো রকম যুদ্ধের সাথে লিপ্ত না হয়, সেই জন্য প্রতিটা মানুষকে কিন্তু আমাদের ভাবতে হবে যে ভারত যেন ঠিক যেমনভাবে এখন চলছে এইভাবেই চলুক। দ্রব্য বৃদ্ধি যেন না হয়, আমরা যেন খেলাধুলা দেখতে পারি, এবং কোনো রকমভাবে খারাপভাবে যেন এগিয়ে না যায় দেশ। তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে আগামী হয়তো 1-2 বছরের মধ্যে, বা 6 মাস পরেও হতে পারে, 3 বছর পরেও হতে পারে। দেশের মানুষ সবসময় পুজো আর্চার মধ্যে থাকুক, যাগযজ্ঞের মধ্যে থাকুক। তারা বিভিন্ন রকম মন্দির পুজো বা এই ধরনের জিনিসপত্র যেসব কাজ করে বিভিন্ন রকমভাবে মানুষ আনন্দ করছে, উৎসব করছে, সেই সব নিয়ে মেতে থাকুক, এটাই চাই। তার ফলে কি হয়, যত উৎসব থাকবে 13 মাসে 12 মাসে যে 13 পার্বণ হয়, সেই কারণের জন্য কিন্তু মানুষ অনেক শান্তি শৃঙ্খলার মধ্যে থাকে। সেখানকার মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ যারা পুজোর সাথে রিলেটেড হয় বিভিন্ন কাজে, তারা কিন্তু শান্তভাবে থাকে, বিভিন্ন কাজে লিপ্ত থাকে। আর যারা হয়তো কি বলবো, শান্ত থাকতে পারে না, কাজ করার মতো ইচ্ছে নেই কোনো, তারা কি করবে, ওই গুলিগুলা বাঁধতে থাকবে, তৈরি করতে থাকবে, আর তখন কি হয়, ওই গুলিগুলোকে কোনো না কোনো কাজে ব্যবহার করতে হয়। কিন্তু ভারতের মানুষ যেহেতু বিভিন্ন রকমভাবে পুজোর সাথে যুক্ত, বিভিন্ন রকমভাবে ব্যবসার সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে, কারণ একটা পুজো মানে তাতে ফুল ফল বাতাসা থেকে শুরু করে প্যান্ডেল, কাপড়, রং, একটা মূর্তি তৈরি করা,
তার জামা কাপড় কেনা থেকে শুরু করে কত গাড়ি যানবাহন যারা আছে তাদেরও ইনকাম হয়। তারা বিভিন্ন রকমভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং পেট্রোল পাম্পের থেকে তেল তোলে। কত ইলেকট্রিকের লোক আছে তাদের ইনকাম হয়, তারা ইলেকট্রিক এবং কত মাইক লাগাচ্ছে, কত বক্স লাগাচ্ছে। এবং তার সাথে সাথে যারা গান গাইছে, গান যারা গায় তাদেরও অনেক টাকা ইনকাম হয়। প্রতিটা যদি যা স্টেজ পারফরমেন্স করে তারা 30-40 হাজার 50,000 টাকা ইনকাম করছে। তাহলে পুজো আজরা যদি হয়, পুজো আজরা যদি চলে চিরকাল, তাহলে কিন্তু সব থেকে ভালো। এই সরস্বতী পুজো যে বন্ধ হয়ে যাচ্ছে বা করে দেওয়া হয় মাঝে মধ্যে শোনা যায়, কিন্তু এই সরস্বতী পুজোর জন্য কিন্তু অনেক সময় মানে কি বলবো, যারা পাঞ্জাবি বানায়, পাঞ্জাবিতে তারা হাঁসের ছবি আঁকছে বা অ্যাপ্লিকেট কাজ করছে, তারপরে সরস্বতী পুজো লিখছে, সরস্বতী ঠাকুরের ছবি আঁকছে, গণেশের ঠাকুর ছবি আঁকছে। এই যে পাঞ্জাবি তৈরি করছে, তাদের কত পরিবার কিন্তু সুস্থ আছে, ভালো আছে, আনন্দ করছে, এত টাকা ইনকাম করছে। সবাই তো শাড়ি বানাতে পারে না, সবাই পাঞ্জাবি বানাতে পারে না, তার মাধ্যমে কিন্তু একটা অন্যরকমভাবে বাণিজ্যিকভাবে তারা কিন্তু আনন্দ করছে। তারা বুঝতে যদি পারে, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে বিজনেস করে যাচ্ছে এই পুজোকে উপলক্ষ করে। অন্যান্য দেশের লোক আসছে, তাদের ক্যামেরা, ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মতো চ্যানেলগুলোকে চালিয়ে, প্ল্যাটফর্মগুলোকে মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে ইনকাম করছে। পুজো ছবি দেখিয়ে আরও অনেক কিছু, যে ব্যানার থেকে শুরু করে তাদের কত টাকা ইনকাম হচ্ছে, সেখানে ব্যানার যে লাগাচ্ছে, যে ছোট ছোট গাড়িতে করে যাচ্ছে বা যারা লাগাচ্ছে তাদেরও ইনকাম হচ্ছে। সেই জন্য সনাতন ধর্মের মানুষ যতদিন আছে ততদিন ধরে ইনকাম হবে। এবং তাদেরকেও বলতে হবে, যারা এই সনাতন ধর্মকে বাঁচিয়ে ছিল আজ থেকে 200 থেকে 400 বছর 500 বছর আগে। কারণ সেই সময় যারা জিজিয়া কর দিয়ে, যে সকল আমাদের পূর্বপুরুষ, তার আদি পুরুষ যারা ছিল, তারা কিন্তু ওই জিজিয়া কর মানে যা ইনকাম করতো তার প্রায় 70-80% টাকা দিয়ে বা সম্পত্তিকে দিয়ে তারা কিন্তু হিন্দু ধর্মকে বাঁচিয়ে রেখেছিল বলে আজকে এই যে পুজো আজরা হচ্ছে বিভিন্ন রকমভাবে মনের শান্তি এনে রেখে দিয়েছে। প্রত্যেকটা মানুষকে আজকে কি বলবো, ইনকামের একটা সুযোগ করে দিয়েছে, ইনকাম হচ্ছে। যে কোনো দেশের লোক হোক, বাইরের দেশের লোক হোক, আমাদের দেশের লোক হোক, প্রত্যেকের কিন্তু একটা এখানে ব্যবসার বাণিজ্যের সাথে যুক্ত আছে। সেই জন্য এখানে প্রতিটা মানুষ এখনও পর্যন্ত শান্তি শৃঙ্খলা খেলাধুলার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে রয়েছে। যদি গান বাজনা বন্ধ হয়ে যায়, লেখালেখি বন্ধ হয়ে যায়, খবরের কাগজ বন্ধ হয়ে যায়, তারপরে কোনো রকম সিনেমা বা নাটক যদি বন্ধ হয়ে যায়, কোনো রকম কবিতা বলা, ছবি আঁকা থেকে শুরু করে কি বলবো আরও অনেক কিছু, নৃত্য থেকে শুরু করে এগুলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে একটা গান গাইলে প্রায় কোনো আর্টিস্ট আছে প্রায় 1 লাখ থেকে 2 লাখ 3 লাখ টাকা একটা গান পিছু নেয়। যদি গান বন্ধ হয়ে যায়, তাহলে এইরকমভাবে যে একটা গান আপনি বাথরুমে গান, সেখানে কিন্তু পয়সা পাবেন না। কিন্তু একটা গান যখন আপনি কোনো প্ল্যাটফর্ম মানে কোনো স্টেজ প্রোগ্রাম করছেন, ছোটোখাটো শিল্পী হলেও সে 200 থেকে 500 টাকা, 600 টাকা, 2000 টাকা ইনকাম, এমনকি লাস্ট হচ্ছে 2 লাখ 4 লাখ টাকাতেও বিক্রি হচ্ছে বড় বড় আর্টিস্টের, যে গান গাইছে, ছবি আঁকছে। তাই এগুলো চলতে দিতে হবে। তাহলে একটা বাদ্যযন্ত্র তৈরি করতে বা কিনতে যে খরচা হয়, সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু ভয়ানকভাবে একটা আনন্দ হয়। এরকমই যুদ্ধ চললে সব কিছু ধ্বংস হবে। আর মানুষকে বাঁচাতে হবে। যে ভুল করে অনেকে বিবাহ করে ফেলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম ছেলে মেয়ে চলে যাচ্ছে, সেদিকেও সতর্ক থাকতে হবে। তাদের বাবা মাকে, তাদেরকে কোথায় যাচ্ছে, কোথায় ফেসবুক, কোথায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে, কার সাথে কথা বলছে, কখন কথা বলছে। একটা বিবাহ ভুল করে, মিথ্যা করে কথা বলে বা অনেক রকমভাবে প্ররোচনার মাধ্যমে, কেউ বুঝতে পারছে না, জানতে পারছে না, একটা বিবাহ যখন হয়, তখন তার পরিবারের তরফ থেকে বা তার তরফ থেকে তার আইডি কার্ড, তার বাবার আইডি কার্ড বিভিন্ন রকমভাবে চেক করতে হবে। বিভিন্ন রকমভাবে গ্যাজেটের মাধ্যমে দিয়ে চেক করতে হবে যে সেগুলো সত্যি কি না। বা কোনো বন্ধুত্ব করছে যখন কোনো স্কুলে কলেজে, তাকেও জানতে হবে। কেন যখন একটা পেন নিচ্ছে বা কোনো গাড়িতে করে তাকে হয়তো ভুল করে হাতে নিয়ে যাচ্ছে, তার হয়তো সাহায্য নিয়ে পরবর্তী সময় তার যখন বিবাহ হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি টাকা পয়সা দেখে ভুল করে মনের ইচ্ছায়, পরবর্তী সময় দেখছে যে ভীষণ রকমভাবে তার উপর যখন অত্যাচার হয়, সে তখন যে অত্যাচার হতে হতে মারাও যেতে পারে। যদি তেমন একটা জায়গায় যখন চলে যায় যে মৃত্যুর হাতে চলে গেছে, তখন সেখানে বাঁচার সম্ভাবনা নেই, সেখান থেকেও কিন্তু বেঁচে আসা যায়। যদি মনে করেন যে মানে কি প্রবলভাবে তার উপর আক্রমণ হচ্ছে, যে মৃত্যু হচ্ছে বা তার উপর দিন রাত হচ্ছে নিপীড়ন চলছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারলে সব থেকে সে ভালো হয়। আর
তা অনেক বাড়িতে আছে যে পুজো আজরা হয় না বা যাগযজ্ঞের সঙ্গে যুক্ত নয় বা তারা ভালোবাসে না, সেই সব বাড়িতে যারা ছেলে মেয়ে জন্মাবে বা পৃথিবীতে আসবে, তারা যদি এই যে ছোটোখাটো একটা পুজোতে বা শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার করে ফুল পাতা, বেল পাতা, কোনো হয়তো আম পাতা, কেউ হয়তো ঘাস বিক্রি করে কিন্তু তাদের ইনকাম হচ্ছে। এইভাবে যদি ছোটো ছোটো পরিবার যদি শেষ হয়ে যায় এক একটা দিন, তাহলে কিন্তু পরিবারগুলো শেষ হতে থাকবে। এই ফুল বা ঘাস পাতা বা বেল পাতা বা একটা আম পাতা, একটা কলা গাছ, একটা ছোটো ডাব, একটা ফুল কিনবে না কেউ, বা ফুল চাষ হবে না, সব কিন্তু একসাথে আস্তে আস্তে বন্ধ হতে থাকবে। ভারতবর্ষ আস্তে আস্তে ছোটো হতে থাকছে প্রতিদিন। বিভিন্ন রকম পুজো আচারের মধ্যে আছে বলে আজকে আমাদের এই জায়গাটায় আছে। তা খেলাধুলার মাধ্যমে মানুষ আজকে বেঁচে আছে, যুদ্ধের মাধ্যমে মানুষ ধ্বংস হচ্ছে প্রতিদিন। আর বিবাহ যখন কেউ করছে বা বিবাহ যখন যাচ্ছে, আপনারা যখন ঠিক করছেন অ্যারেঞ্জ ম্যারেজ হোক, তখন কিন্তু আশেপাশের প্রায় 30 থেকে 40টা, পারলে 70টা মতো দোকান অথবা বাড়িতে আশেপাশের মানে পরিবেশে জিজ্ঞাসা করে আসুন তারা কেমন, কী ধরনের মানুষ, তারপরে তারা কতটা ধার্মিক সেটাও দেখার দরকার আছে। সেগুলো যদি না জানা যায়, তারা হয়তো পশু পাখির ওপর অত্যাচার করে, তারা হয়তো সেইভাবে পুজো আচারের সাথে যুক্ত নয়, তাহলে তাদের পরবর্তী সময় কিন্তু ভয়ানক পরিস্থিতি তাদের ছেলে মেয়ে দুজনেই পড়তে পারে। কারণ তাদের বাড়িতে আজ থেকে 10 বছর বা 15 বছর পরে তাদের ছেলে মেয়ে আসবে, তারা বড় হবে, তারা ব্যবসা বাণিজ্য করবে, ভালোভাবে বাঁচতে পারবে না, ভালোভাবে থাকতে পারবে না, বিভিন্ন রকমভাবে তারা শেষ হয়ে যাবে। সেই জন্য ছেলেমেয়েরা যখন কোনো ব্যক্তির সাথে মেলামেশা করে, পড়তে যাচ্ছে, খেলতে যাচ্ছে, কোথাও বিবাহ হচ্ছে, যেভাবে বিবাহের মাধ্যমেই পৃথিবীর মানচিত্র আস্তে আস্তে পরিবর্তন হয়, বিবাহটা সবথেকে একটা বড় উপায় যেখান থেকে মানুষ আলাদা করে জীবনযাপন করে বা একটা পরিস্থিতি পাল্টে যায়। দিনের পর দিন, মাসের পর মাস হতে হতে, বছরের পর বছর হতে হতে জেনারেশন পাল্টে যায়। এই জেনারেশনের পরে কিন্তু আমাদের ভারতবর্ষ, আমাদের আশেপাশের সব জগৎ পাল্টে যায়। একটু ভুলের কারণের জন্য আমাদের আশেপাশের যত পুকুর, নদী, নালা, গাছপালা সব শেষ হয়ে যাচ্ছে। ছোট ছোট জায়গাগুলোকে আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে। আপনার আশেপাশের মানচিত্র কিন্তু প্রতিদিন আজ থেকে 30-40 বছর আগে যেমন ছিল তেমন কিন্তু আজ আর নেই। কেন? ভয়ানকভাবে কিন্তু তার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হচ্ছে, তার মানচিত্র পাল্টাচ্ছে। আপনি যেমন দেখছেন যে বিভিন্ন দেশ যুদ্ধ চলছে, আমরা বিভিন্ন জায়গায় খেলা দেখছি, আনন্দ করছি। আপনি দেখুন, আপনি যখন ছিলেন আজ থেকে 30-40 বছর আগে যেমন এলাকা ছিল, শান্ত নিরিবিলি, নেচারে ছিল ভর্তি, পুকুর, নদী, নালা, বা অনেক পশু পাখি আসতো, হয়তো অনেক পাখিরা মানে আসতো বলে ভালো লাগতো। সব কিছু পাল্টে যাচ্ছে, আপনার প্রকৃতি পাল্টে যাচ্ছে, আপনার জায়গা পাল্টে যাচ্ছে, মানচিত্র পাল্টে যাচ্ছে, আপনার পরিবেশ পাল্টে যাচ্ছে, গরম হচ্ছে, আপনার পরিবেশ এত উত্তপ্ত হয়ে উঠছে, আপনি ভালোভাবে থাকতে পারবেন না। কিন্তু যখন ধ্যান ধারণার মধ্যে থাকবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন, তাহলে কিন্তু আপনি সবসময় ভালো থাকবেন। আর আপনি ভালো থাকলে আপনার পরিবেশ, পরিজন প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য গীতা পড়া দরকার, খেলাধুলা করা দরকার আছে, ব্যায়াম করা দরকার আছে, প্রতিদিন ঘুমানোর সময় ঠিক করতে হবে, রুটিন মাফিকভাবে চলতে হবে, খাওয়া দাওয়ার পরিবর্তন আনতে হবে। মাছ, মাংস বা ফাস্টফুড জাতীয় খাবার একেবারেই খাওয়া যাবে না বলবো না, অল্প পরিমাণে খাওয়া উচিত। কারণ বাইরের খাবার যে পরিমাণে কী বলবো, আজিনামোটো বা চিনি, নুন বা বেসন দিয়ে যেসব খাবার তৈরি হয়, সেগুলো আপনার শরীরে যাচ্ছে। পরবর্তী সময় কিন্তু অনেকভাবে 20 থেকে 30 বছর পরে হোক, ক্যান্সারের মতো রোগ বা বিভিন্ন রকম রোগ কিন্তু আপনার ছোটো ছোটো ছেলেমেয়ের মধ্যেও আসতে পারে, আপনার মধ্যেও আসতে পারে। সাধারণ মানুষ যদি ভালো না থাকে বা সাধারণ মানুষ যদি বেশি মোটা হয়ে যায়, পরিবেশ যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু আগামী দিনে আপনার বাড়িতে ভালো মানুষ কিন্তু আপনার পৃথিবীকে কিন্তু রক্ষা করতে পারবে না, বা কাজের জন্য কিন্তু সেরকম ভালো মানুষ পাবে না। সেই জন্য ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে হবে, সঙ্গে পৃথিবী যত মানুষ আছে তাদেরকে সুস্থ চেতনার মধ্যে আনতে হবে, যাতে যুদ্ধ না হয়, সুস্থ থাকে, ভালো করে খেলা দেখে, ভালোভাবে যেন পুজো আচারের মধ্যে দিয়ে যদি চলতে পারে, তাহলে সমগ্র পৃথিবী সুস্থ স্বাভাবিকভাবে চলা সম্ভব। আলোচনার মাধ্যমে যে কোনো ভুল হয়েছে সেটাকে ঠিক করা যায়। সেই জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। আর মিথ্যা কথা বলে, কাউকে ঠকিয়ে, কোনো লোকের বাড়িতে হিংসা করে, ঝগড়া করে, মানে অনেক রকমভাবে মানুষকে হয়তো রাগিয়ে দেওয়া থেকে শুরু করে, সাহায্য না করে, মানে প্রতিটা ক্ষেত্রে নেগেটিভ যে দিকগুলো আছে সেইগুলোকে যদি অবলম্বন করে, তাহলে কিন্তু কোনো না কোনো সময় আপনার ছেলে মেয়েগুলোর মধ্যেও সেই নেগেটিভ এনার্জিগুলো আসবে, আর তার ফলে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হবে।
আর মানুষ তখন সেই খারাপ পথকে অবলম্বন করে এগিয়ে চলবে, আর আপনার দেশ তখন কিন্তু পিছিয়ে পড়বে প্রতিদিন। সেই কারণের জন্য আপনি আপনার পরিজনকে সবসময়, বা আপনার ছোটো ছোটো ছেলে মেয়ে, আপনার বাড়িতে যারা আত্মীয় স্বজন আসছে প্রত্যেককে সুন্দরভাবে তাদের সাথে কথা বলা, কীভাবে হয় আলোচনা করা, কী করে মানুষ আগামী দিনে ভালো থাকতে পারে। আপনার পরিবেশ পরিজন যদি সুস্থ থাকে, আপনার গ্রাম বাংলা যদি সুস্থ থাকে, আপনার রাজ্য যদি সুস্থ থাকে, আপনার দেশ যদি সুস্থ থাকে, তাহলে আপনার আশেপাশের দেশ আরও বেশি সুস্থ করে তোলা সম্ভব হতে পারে। নয়তো কোনো দেশে যদি যুদ্ধ লাগে, তার ধোঁয়া কিন্তু আপনার দেশে, বা বারুদের গন্ধ কিন্তু আপনার দেশে এসে একদিন না একদিন পড়বেই। সেই জন্য আশেপাশের দেশগুলোকেও সুস্থতার মধ্যে দিয়ে চলতে হবে। সেই জন্য এইভাবে খেলাধুলো চলুক। আগামী দিনে ভারত ভালো জায়গায় গেছে, আগামী দিনে ফাইনালে অবশ্যই ভালো একটা ফল করবে। আশা করি ভারত ভালোভাবে জিতেও আসবে, এবং যুদ্ধ আস্তে আস্তে থেমে যাওয়া ভালো। কারণ যুদ্ধ মাধ্যমে আজকে কোনো দেশ, রাশিয়া ইউক্রেনের মতো দেশ প্রায় 3-3.5 বছর ধরে যুদ্ধ চলছে, তার পরিণতি আসেনি। ভেবেছিল 2-3 সপ্তাহের মধ্যে এসে যাবে, কিন্তু এরকমভাবে যুদ্ধ যদি চলতে থাকে তাহলে কিন্তু অনেক মানুষকে হয়তো মেরে ফেলে দেওয়া যাবে। অনেক মানুষ হয়তো দেশ দখল করছে। একসময় হয়তো ইরানও একসময় ছিল পারস্য দেশ, পার্সি ছিল, তারাও একসময় দেশ দখল করেছে। এখন তাদের ওপর আবার আক্রমণ হচ্ছে আমেরিকা। এইভাবে চলতেই থাকবে একের পর এক। এক সময় আমাদের ভারতবর্ষ কত বড় ছিল, সেখানে আমাদের ছিল আফগানিস্তান ছিল, পাকিস্তান ছিল, তারপরে বাংলাদেশ ছিল। বছরের পর মানে একটা সময় যাচ্ছে, একটা সময় যেতে যেতে আবার কিন্তু আমাদের দেশগুলো ছোট হচ্ছে, দেশকে ভাগ করতে করতে অনেক ছোট হয়ে যাচ্ছে। আবার সেই দেশগুলোকে আবার পরবর্তী সময় বিভিন্ন রকমভাবে শেষ করে দিচ্ছে। তারা কী করছে, পাহাড় পর্বতকে বা নদীকে এমনভাবে ভাগ করছে যাতে একটা দ্বন্দ্বের মধ্যে থাকে। যেমন ভাই ভাই যেমন দ্বন্দ্বের মধ্যে থাকতে পারে, তার মধ্যে ডিভিশন করা হয়, ঠিক তেমনই একটা দেশের যখন ভাগাভাগি হয় বা দেশ স্বাধীন করে দেওয়া হয়, তখন কিন্তু ওইভাবে কিন্তু পার্টিশনগুলো করে, যাতে তারা সেই সব ছোটো ছোটো দেশ তারা সারা জীবন ধরে 30 বছর 40 বছর ধরে মানে যুদ্ধে লিপ্ত থাকুক বা দ্বন্দ্বের মধ্যে থাকলে তারা কী হবে, ওই অস্ত্র সরবরাহ করবে, দুই তরফেই অস্ত্র সরবরাহ করবে। তুই এই অস্ত্র কিনছিস, ওর কাছে এই অস্ত্র আছে, তাহলে ওকে ওই অস্ত্রটা কিনতে সাহায্য করবে না, তো তোকে ওপর কিন্তু নিক্ষেপ করবে বা মারতে পারে, ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসাও চলছে, যুদ্ধের অস্ত্রও চলছে, ক্ষতিগ্রস্তও চলছে। মানে এরকমভাবে আমেরিকা বা অন্যান্য দেশ হয়তো তারা ব্যবসা করতে পারে। সেই জন্য আপনারা যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, যদি পুজো আচার মধ্যে থাকেন, তাহলে এই জায়গাগুলো, আর ভাই ভাইয়ের মধ্যে যাতে যুদ্ধ না হয়, মারপিট না হয়, দাঙ্গা না হয়, আপনার পুকুর নদী নালার ফার্নিচারকে বাঁচালে কিন্তু, বা মিথ্যাটা বললে, এইগুলো কিন্তু হতেই থাকবে। আর ছোটো জায়গা থেকে ফাটল হতে হতে বড়ো একটা জায়গায় আকার ধারণ করে। সেই জন্য প্রতিটা মানুষকে এই সুস্থতার মধ্যে দিয়ে চলতে হবে। নয়তো একসময় ভাবতাম যে আমরা স্বাধীন হয়ে গেছি 1947 সালে, আর কোনো দিন হয়তো যুদ্ধ হবে না, কিন্তু